বাংলাদেশে জঙ্গি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। দেশের প্রধান বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরো যেসব স্থাপনায় রেড অ্যালার্ট জারি হয়েছে সেসব সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। অনেকেই বলতে শুরু করেছেন যে দেশে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খাদ্য পরিস্থিতি ভয়ঙ্কর, অর্থনীতির অবস্থা চরম। সব মিলিয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশ দেউলিয়া বা ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে। আর তারেক রহমানের সরকার সেটা বুঝতে পেরেই এই জঙ্গি ইস্যুকে সামনে এনে সবকিছুর দায়ভার এই জঙ্গিদের উপর চাপাতে চাইছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে কথা সত্য হলেও তাতে জঙ্গি পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে সে সত্য বদলাবে না। অথচ আজ যখন সারা দেশে এক ভীতি এবং শঙ্কার পরিবেশ, তখন সরকারের ভেতর থেকে আসছে পরস্পর বিরোধী বক্তব্য। মঙ্গলবার 28 এপ্রিল কোস্টগার্ড সদর দপ্তরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত নির্লজ্জভাবে দাবি করছেন যে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো তিনিও একই কথা বলছেন। তাহলে বাবা রেড অ্যালার্ট কেন? তিনি আরো বলছেন এই জঙ্গিবাদ নাকি শেখ হাসিনা সরকারের একটি রাজনৈতিক নাটক ছিল। অর্থাৎ যে সরকার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিল সেই সরকারের কঠোর অবস্থানকে তিনি অস্বীকার করছেন। কিন্তু ট্র্যাজেডি হলো ঠিক একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ স্পষ্টভাবে স্বীকার করছেন যে দেশে জঙ্গি নেই একথা বলা যাবে না, দেশে জঙ্গি অবশ্যই আছে। তিনি স্বীকার করেছেন যে একটি ক্ষুদ্র অংশ উগ্রপন্থার প্রবণতায় রয়েছে। প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন যে দেশে জঙ্গি আছে কি নেই, তাহলে কার নির্দেশে বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি হলো? পুলিশ কি তবে সরকারের নিয়ন্ত্রণে নেই, নাকি সরকারের এক হাত জানে না অন্য হাত কি করছে? এই বিভ্রান্তি কেবল প্রশাসনিক অদক্ষতা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ডক্টর জাহেদুর রহমান একদিকে স্বীকার করছেন জঙ্গিদের অস্তিত্ব, অন্যদিকে গত 1.5 দশক ধরে চলা জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও করেছেন। তারা বলছেন অতীতে জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, সশস্ত্র পাহারা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, তখন কি তারা স্বীকার করবেন না যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? বিমানবন্দরের প্রতিটি প্রবেশপথ যে কড়াকড়ি পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মোতায়েন, এগুলো কি নাটকের অংশ? যদি নাটক না হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সত্য গোপন করছেন? পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল হাসানের সই করা চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্করের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এটা কি কোনো তুচ্ছ ঘটনা? যখন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের ভেতরে জঙ্গিরা অনুপ্রবেশ করে, যখন অস্ত্রাগার লুটের পরিকল্পনা করা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কোন সাহসে বলেন যে দেশে কোনো জঙ্গি নেই? বাস্তবতা হলো অবৈধ ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে জঙ্গিবাদ এক নতুন মাত্রা পেয়েছিল। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে 900 বন্দী পলায়ন এবং বিপুল পরিমাণ অস্ত্র লুট হওয়ার পর থেকেই এই জুলাই সন্ত্রাসীরা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ঘোষণা দিয়েছিলেন দেশে কোনো জঙ্গি নেই, তখন সেই সুযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিবুল্লাহর মতো ভয়ঙ্কর জঙ্গিরা জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসে। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রেড অ্যালার্ট দিলেও তাদের দলের মন্ত্রীরা এখন মিথ্যাচার করছেন। এই সরকারের তথ্য উপদেষ্টা দাবি করছেন তারা ডিসইনফরমেশন বা অপতথ্য সহ্য করবেন না, অথচ তারাই সবচেয়ে বড় অপতথ্য ছড়াচ্ছেন যে দেশে জঙ্গি নেই। যদি জঙ্গি না থাকে তবে কেন সশস্ত্র বাহিনীর অর্ধ শতাধিক সদস্যকে নজরদারির আওতায় এনে হাউস অ্যারেস্ট করা হলো? কেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশি তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছে এবং পাকিস্তানে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে? ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আফগানিস্তানের নাগরিক হাশমত মোহাম্মদীর লাশ উদ্ধারের ঘটনা কি প্রমাণ করে না যে বাংলাদেশে এখন আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের অবাধ চারণভূমি হয়ে উঠছে? সবচেয়ে ভয়াবহ তথ্য হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত আলিয়া আহসান উজামার জামায়াত ইসলামীতে যোগদান। গত 17 জানুয়ারি জামায়াতের
শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি দলে যোগ দিয়েছেন। এই উসামা সেই ব্যক্তি যে কিনা 2021 সালে সংসদ ভবনে 313 জন আত্মঘাতী নিয়ে সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল, যে ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যে ব্যক্তি জিহাদের নামে তরুণদের মগজ ধোলাই করে, তাকে যখন জামায়াত বরণ করে নেয় তখন বুঝতে বাকি থাকে না যে এই সরকার আসলে জঙ্গিবাদ দমনে নয়, বরং জঙ্গিবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে ব্যস্ত। জামায়াতের আমির শফিকুর রহমান নিজে যখন জঙ্গি অর্থায়নে অভিযুক্ত এবং তার পুত্র জঙ্গি নেতা, তখন এই সরকারের কাছ থেকে জনগণের নিরাপত্তা আশা করাটা এক বড় পরিহাস। টিটিপির বিস্তৃত নেটওয়ার্ক আজ ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশে আনছে, আর তারেক রহমানের সরকার সেই তথ্য গোপন করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে। তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছেন তারা ফটোকার্ড বা বিকৃত সংবাদ সহ্য করবেন না, কিন্তু তিনি কি এটা সহ্য করবেন যে তার সরকারের অধীনেই সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের উচ্চ পর্যায়ের প্রশিক্ষিত সদস্যরা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে? কনস্টেবল শফিকুল হাসানের মোবাইল ফরেনসিক পরীক্ষায় কি পাওয়া গেল তা কি সরকার প্রকাশ করবে? তারা বলছে ফ্যাসিবাদী আমলের জঙ্গি নাটক নাকি এখন শেষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার নিজেই একটি মহা সংকট তৈরি করেছে। যখন তেল, গ্যাস, বিদ্যুতের অভাবে জনজীবন অতিষ্ঠ, যখন চাল ডালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তখন এই সরকার একটি জঙ্গি অ্যালার্ট জারি করে মানুষের ক্ষোভকে স্থিমিত করতে চাইছে। অথচ এই জঙ্গি হুমকি কাল্পনিক নয়, এটি তাদেরই তৈরি করা। যে জঙ্গিদের জুলাই মাসে কারাগার থেকে মুক্ত করা হয়েছিল, তারাই আজ বুমেরাং হয়ে ফিরে আসছে। পুলিশ সদর দপ্তর থেকে সব জেলায় সতর্কতা পাঠানো হয়েছে, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চকে সক্রিয় করা হয়েছে। এসব কি তবে মিথ্যে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন মৌলবাদী এবং কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী থাকা স্বাভাবিক, তবে তিনি ভুলে যাচ্ছেন এই কট্টরপন্থার হাত ধরেই হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছিল। তখন উসামার মতো মানুষ সংসদ ভবনে হামলার পরিকল্পনা করে এবং পরে জামায়াতের সহযোগী সদস্য হয়। তখন বুঝতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার নিরাপত্তাও আজকে হুমকির মুখে। ডক্টর জাহিদুর রহমান আজ সচিবালয়ে লম্বা চওড়া কথা বলেছেন সাংবাদিকতার মান নিয়ে, কিন্তু তিনি কি বলতে পারবেন কেন তার সরকার একের পর এক জঙ্গিকে মুক্তি দিয়ে দেশকে আফগানিস্তান বানানোর পথে ঠেলে দিল? কেন আজ বাংলাদেশি তরুণরা পাকিস্তানের টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যাচ্ছে? তারেক রহমানের সরকার আজ যে রেড অ্যালার্ট জারি করেছে, সেই একই সরকারের মদদে জামায়াত, শিবির, জুলাই সন্ত্রাসীরা, কারামুক্ত জঙ্গিরা রাজপথে মিছিল করছে। যারা একসময় বলতো জঙ্গি নেই, আজ তারা জঙ্গি হামলার ভয়ে বিমানবন্দর সিল করে দিচ্ছে। আসলে এখানে দুটো সত্য একসঙ্গে সত্য। একটি হলো তারেক সরকার নিজেদের অর্থনৈতিক ব্যর্থতা, খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, রাষ্ট্রীয় বিপর্যয় ঢাকতে জঙ্গিদেরকে সামনে আনছে। আরেকটি সত্য হলো তাদের নিজেদের পোষা সাপই এখন তাদের দংশাতে প্রস্তুত। অবৈধ ইউনূস সরকারের 20 মাসের জঙ্গিপ্রীতির ফসল এখন ঘরে ফিরেছে। বাংলাদেশ অতীতে জঙ্গিবাদ দমনে সফলতা দেখিয়েছে, সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। সেই সফলতার পেছনে ছিল রাজনৈতিক সদিচ্ছা, জঙ্গিবাদ বিরোধী কঠোর অবস্থান এবং রাষ্ট্রের নৈতিক দৃঢ়তা। আজ সেই দৃঢ়তা নেই। যে রাষ্ট্র জঙ্গিকে মুক্তি দেয়, জঙ্গিকে দলে টানে, জঙ্গিকে রাজনৈতিক মিত্র বানায়, সে রাষ্ট্র পরে রেড অ্যালার্ট দিয়ে জনগণকে বাঁচাতে পারবে না। কারণ জঙ্গি দমন শুধু বন্দুক দিয়ে হয় না, জঙ্গি দমন হয় রাষ্ট্রের নৈতিক অবস্থান দিয়ে, আর সেই অবস্থান আজ বাংলাদেশ হারিয়ে ফেলেছে। এই সরকার আসলে একটি ব্যর্থ এবং অবৈধ সরকার। একদিকে তারেক রহমানের অদৃশ্য নির্দেশ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া উপদেষ্টাদের নানা কারসাজি এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং এনসিপির চরম অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা, সব মিলিয়ে জঙ্গি পরিস্থিতিকে তারা কখনো অস্বীকার করছে, কখনো রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। যখন আন্তর্জাতিক চাপে পড়ে রেড অ্যালার্ট দিচ্ছে, তখন নিজেদের ভোটার এবং মিত্র জামায়াত শিবিরকে খুশি করতে বলছে দেশে জঙ্গি নেই। এই যে বহুমুখিতা বাংলাদেশকে আরো বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। যদি জঙ্গি না থাকে, তবে কেন বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি স্থাপনায় যুদ্ধাবস্থা? কেন সাধারণ মানুষকে নিবিড় তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে? এর নেপথ্যে যারা আছে তারা আসলে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে জঙ্গিবাদকে লালন করছে। যে সরকার জঙ্গির সঙ্গে ঘর করে, সে সরকার কোনোদিন জঙ্গি নির্মূল করতে পারবে না, পারে না। আপনারা 2001 থেকে 2006 সালে ভুলে গেছেন, বাংলা ভাইয়ের কথা ভুলে গেছেন।
শায়ক আব্দুর রহমানের কথা ভুলে গেছেন? একই ঘটনা এখন ঘটছে। আজ রেড অ্যালার্ট জারি করে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে, কারণ তারা নিজেরাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে জুলাই সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। পরিস্থিতির এই অবনতি কেবল শুরু। সামনে যে আরো ভয়াবহ দিন আসছে তা সরকারের এই চরম বিভ্রান্তিকর বক্তব্যগুলো থেকেই স্পষ্ট হয়ে উঠছে। জনগণের জানমালের নিরাপত্তা আজ এক ধরনের প্রহসনে পরিণত হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তার বাহিনী কেন সতর্কতা জারি করেছে। এটাই কি তবে সেই নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, যেখানে জঙ্গিরা জামায়াতের পতাকা তলে সংসদ দখলের স্বপ্ন দেখে আর সরকার রেড অ্যালার্টের নাটক সাজায়? উত্তরটা জানাবেন কমেন্ট করে, অপেক্ষায় থাকবো। ভালো থাকেন সবাই।